আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। সাধারণত ডাকাতির ঘটনা দেখা যায় রাতের বেলা, বিশেষ করে মহাসড়কে, কিন্তু সেটা যদি হয় প্রকাশ্যে দিনে দুপুরে, তাও আবার খোদ রাজধানীর উপকণ্ঠে এবং রাজধানীতে। অবিশ্বাস্য মনে হলেও সত্য ঘটনা। চারিদিকে এত এত আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও দিনে দুপুরে বাসে উঠে ডাকাতরা ছিনিয়ে নিল যাত্রীদের সর্বস্ব। তাদের আর্তচিৎকারেও এগিয়ে আসেনি কেউ। ঘটনা শুরুতেই আপনাদের নিয়ে যাব সাভারে। শিল্পাঞ্চল হিসেবে খ্যাত নগরটির বুক চিরে রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক। এই মহাসড়কটির অবকাঠামোর উন্নতিতে স্বস্তির যাত্রা হলেও সম্প্রতি কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনায় অস্বস্তিতে পড়েছে এ পথের যাত্রীরা। গত কয়েকটি ঘটনায় যাত্রীদের মনে জন্ম দিয়েছে অজানা ভয়। চলন্ত বাসের যাত্রী কিংবা পথচারী হরহামেশাই শিকার হন ছিনতাইয়ের। কখনো কখনো ডাকাতির ঘটনাও ঘটছে। ডাকাত চক্র হাতিয়ে নিচ্ছে যাত্রীদের সর্বস্ব। একটা মানুষ যাত্রী সেজে গাড়িতে উঠে আর সমস্ত যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, এটা সেটা চুরি ছিনতাই করে, এই সমস্ত বিষয়ে তো আমরা ড্রাইভার হেল্পাররা ভাই কিছু জানি না। ছিনতাইকারী ছিনতাই করে নিল, সারা বাসের দায় হচ্ছে ড্রাইভার হেল্পারের। এটাই তো আতঙ্ক, সবচেয়ে বড় আতঙ্ক। প্রশাসন যাতে আমাদেরকে টেকেল দিয়ে রাখে, এটাই দাবি। পাম্পে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে ক্যাশ ক্যাপাসিটি থাকে, তারপরে থেকে পাম্পে থেকে আমরা সব ঠিক করি, কিন্তু ওই টাইমটাই ওরা এরকম হেল্প করে আমাদের আটকায় এরকমভাবে ডাকাতি মিলা করে। জিনিসপত্র রেখেন, মারধর করেন, তাদেরকে গাড়ি থেকে চলন্ত গাড়িতে ফেলে দেওয়া হচ্ছে। এই সাধারণ জাতিতে আমরা আতঙ্ক থাকতে পারি। আমরা চিন্তা করে যে এবার যে ওয়ালটা দেখতেছেন লাভ দিয়ে চলে যায়, মানে এটা অহরহ একটা ঘটনা। এখন পর্যন্ত কেউ সেফ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তায় তো ছিনতাই হয়, রিক্সা গেলে, মানুষ হেঁটে গেলে। আর এখন যে জিনিসটা বেড়ে গেছে সেটা হচ্ছে এখন সরাসরি বাসকে পুরো ছিনতাই করে ফেলে তারা। এটা অ্যাভেলেবেল হচ্ছে, আমরা কেউই সেফ না এই রাস্তাটাতে। পাশে আমাদের হাইও থানা, আবার এদিকে সাভারে হাইও থানা। ঠিক এখন দুইটার প্রচেষ্টা, আর যত এর মধ্যে ছিনতাই হওয়াটা আসলে এটা দেখা যায় খারাপই বিষয়টা, তারপরে এর মধ্যেই হয়। ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন, বিপিএটিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মাইল এলাকা ৪টি হট পয়েন্ট হিসেবে চিহ্নিত। যমুনার ক্যামেরায় ওই ৪টি পয়েন্টে দেখব রাতের চিত্র। প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে দেখা মিলল আশুলিয়া থানা পুলিশের টহল গাড়ি। তার একটু সামনে বিপিএটিসি গেলে সেখানে উপস্থিতি হাইওয়ে পুলিশের। এছাড়া ডিবি পুলিশ, র্যাব ও সেনাবাহিনীকেও দায়িত্ব পালন করতে দেখা যায়। পুলিশ সদস্যের সংখ্যা অনেক কম, যার কারণে আমাদের ধরেন আজকে রাতে আমাদের মাত্র 2টা টহল পার্টি বের হয়েছে। তো এরিয়াটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমাদের এটা কাভার করা খুব কষ্ট হয়ে যায়, এটাই প্রতিবন্ধকতা। আর যদি বলেন দুর্ঘটনা অপরাধ, সমাজে অপরাধ ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। অপরাধ নির্মূল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমাদের এরিয়া প্রায় 47 কিলোমিটার সাভার হাইওয়ে থানার। এই পুরাটা থানায় আমরা কভার করি, বিভিন্ন জায়গায় টহল থাকি আমরা। আর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার করণীয় আমরা সেগুলি করার চেষ্টা করি। যদিও পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে শতভাগ তৎপর রয়েছেন তারা। লোকবল ও যানবাহনের স্বল্পতার কথাও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। তবে এই কর্মকর্তার দাবি, জুলাই আগস্টের পর সরকারকে বেকায়দায় ফেলতেই কেউ কেউ এমনটি করতে পারেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পাশাপাশি বিশাল একটা রাজনৈতিক একটা পট পরিবর্তন। এই কারণে অনেক মানুষ যারা আগে হয়তো বিভিন্ন পেশায় জড়িত ছিল, কেউ চাঁদাবাজি করতো, বিভিন্ন টেন্ডারবাজি করতো, তারাও তাদের হাতে কাজ নেই, বেকার হয়েছে, অনেকে পালিয়ে আছে, তাদের সাঙ্গপাঙ্গরা আছে। তারা হয়তো একটা চেষ্টা করে যে আমি এমন কিছু করার কাজ করব যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সরকারের একটা ভাবমূর্তি এটা নষ্ট হয়, যে দেশে আইন শৃঙ্খলা ভালো না, এটা একটা কারণ থাকতে পারে। আপনি খেয়াল করবেন সবসময় নির্দিষ্ট একটা জায়গায়, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, ব্যাংক টাউন এলাকা, রাজফুলবাড়ি এই এলাকা, এবং নির্দিষ্ট কিছু গাড়ি, কী গাড়ি আপনি দেখেন, ইতিহাস, ঠিকানা, রাজধানী, শুভযাত্রা, ওয়েলকাম, এই টাইপের কিছু গাড়িতে
এই কাজগুলো হচ্ছে। তো এই কাজগুলো নিয়ে পুলিশ যথেষ্ট কাজ করতেছে। আমরা হাইওয়ে পুলিশও কিছুদিন আগে হাতে নাতে ছিনতাইকারীদের আসলে থানায় দিয়ে মামলা দেওয়া হয়েছে। আর গাড়িতে যারা অন্যায়গুলো করতেছে আমার মনে করি যে আমরা যেই জায়গাগুলোতে কাজ করতেছি হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ খুব অচিরেই আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। 24 মার্চ রাত 7:30টার দিকে সাভারের সিএনবি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসেও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর গত 4 এপ্রিল বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। যদিও পুলিশের দাবি এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছেন তারা। সাভার আশুলিয়া ধামরাই এই এলাকাটা যেহেতু আগে থেকেই অপরাধপ্রবণ ছিল এবং 5 আগস্টের পরে দেশে ভঙ্গুর অবস্থা ছিল, তো গত জানুয়ারি মাস থেকে আমাদের অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। বিশেষ করে আমাদের টহল জোরদার করা হয়েছে। 3টা বাসের যে ছিনতাইয়ের ঘটনা রয়েছে এগুলো ডাকাতি না, ছিনতাই। হয়তো 2 মিনিটের জন্য গাড়িতে উঠে অস্ত্র ঠেকিয়ে মানে দেশীয় অস্ত্র ঠেকিয়ে এটার ক্ষেত্রে যে 3টা মামলা রুজু হয়েছে সাভার থানায়, তো সেগুলো 3টার মধ্যে 2টাই আমরা ডিটেক্টেড করতে পেরেছি এবং তাদের মধ্যে থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালামালও উদ্ধার করা হয়েছে যে ছিনতাইয়ের বিষয়টা ছিল। আর একটা এখনও মানে ডিটেক্টেড হয়নি, কিন্তু আমরা মানে খুব ক্লু পেয়েছি যে তারা ঢাকা জেলার বাইরে কোনো জায়গায় অবস্থান করছে, তো আমরা খুব শীঘ্রই তাদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হব। এদিকে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেলা 9টার পর অফিসগামী যাত্রীদের ভিড় কিছুটা কম থাকে। তবে সাধারণ যাত্রীরা যে যার মতো বাসে উঠছেন, কেউ অপেক্ষায় আছেন বাসের। বেলা 10:30টার দিকে হাউস বিল্ডিং এলাকা থেকে ছেড়ে এসে জসিমউদ্দিন মোড়ের কাছে এসে থামে রাইদা পরিবহনের একটি বাস। বাসে খুব একটা ভিড় ছিল না। 6 থেকে 8 জন যুবক উঠে পড়ল বাসে। 2-1 জন আবার দাঁড়িয়ে থাকলো গেটের বাইরে, যেন অন্য কেউ উঠতে না পারে। ভেতরে উঠেই যুবকরা হাতে চাকু নিয়ে ভয় দেখিয়ে শুরু করলো লুটপাট। কেউ কিছু দিতে দেরি করলেই ধারালো ছুরি দিয়ে আঘাত করছে তারা। রক্তাক্ত করে কারো মোবাইল, কারো হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল। ওই বাসেই যাত্রী ছিলেন সদ্য এসএসসি পাশ করা তরুণ আল আমিন, সাথে ছিলেন তার বাবাও। রাইদা বাসটা মোটামুটি পিসের সিটগুলো খালিই ছিল, মানুষ কম ছিল, কারণ নববর্ষের দিন ছিল। তো ওই দিন বাসটা হুট করে একটু জোরে টেনে এনে এই পপুলারের সামনে, জসিমউদ্দিন পপুলার সামনে এসে থামে। 7 জন উঠে মানুষের মানে ছুরিমুড়ি বের করে বলতেছে যে যার হাতে যেটা পারতেছে, মোবাইল, যেমন ওয়ালেট, আমার বাবার কাছ থেকে ওয়ালেট নিয়ে নিছে, সামনে 2টা মেয়ের থেকে মোবাইল নিয়ে নিছে, আরেকটা ভাই থেকে মোবাইল নিয়ে নিছে। মোটমাট 4-5টা মোবাইল নিয়ে নিয়েছিল ওরা। তো যখনই দেখলাম যে আমার বাবার ওয়ালেট নিয়ে নিছে, তখনই আমার বাবা চিলেন মেরে উঠতে পড়ছে যে না, এই ডাকাত ডাকাত ডাকাত, যে আমার জিনিস নিয়ে নিছে। সিসিটিভি ফুটেজটা ভিতরে দেখতে পারবেন যে আমার হাতে একটা ইট, যে আমি মানে কিছু একটা মারার জন্য ওকে, যেহেতু ওর হাতে ছুরি, আমি তো সামনে যেতে পারতেছিলাম না, সাহস খুলে দিচ্ছিল না আমার। তো সেজন্য আমি একটা ইট নেওয়ার চেষ্টা করলাম। তো ওইখানে দৌড়ে যে একটা ইট দেখলাম, আমি ইটটা নিয়ে, তো আমি যখনই আঘাত করতে যাবো ওর শরীরে, তখনই আমার বাবা আমাকে টেনে নিয়ে, কারণ ও ছুরি দিয়ে মানে এইভাবে আমার শরীরে আঘাত করার জন্য এইভাবে হাত দিয়ে করতেছিল। ওই ওভারব্রিজের নিচে যে খালি জায়গাটুক জসিমউদ্দিন, ওইখানে চলে গেছে। ওইখানে যে আমি যখন ইটটা ডিল মারি, তখন পিছন থেকে 2 জন, একজন আগে মানে মাথায় আমার ইট মেলে মাথা ফুলে ফেলছে, পর আরেকজন এসে পরপর 2বার স্টেপ করে ফেলছে। আমরা যখন ভিতরে চিলি করতেছি যে ডাকায় চোর গেটে কিন্তু এখানে কন্ট্রাক্টর ছিল, ড্রাইভার ছিল, হেল্পার ছিল, ওরা তো পিছন দিয়ে আঘাত করতে পারতো, আটকাইতে পারতো, কিন্তু মারতে পারতো, কিন্তু ওরা ওইটা আসে নাই, কোনো কারো ডাকও দেয় নাই। আমার একটা সন্দেহ যে ওনারা কি জড়িত, আমার সন্দেহ যে ওনারা জড়িত থাকতে পারে। সার্জেন্ট ছিল, আবার আরও 2টা পুলিশ ছিল, তাদেরকে ট্রাফিক পুলিশ। ও ট্রাফিক পুলিশে আমরা আসেন ভাই আসেন, ডাকাইতে ধরেন, ওরা চুপ করে চার থেকে দেখে, ওরা এগিয়ে আসলো না, কোনো পাবলিকটা এগিয়ে আসলো না। ডাকাত দল ছিল সংঘবদ্ধ। বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়া ব্যাগ উদ্ধার করতে বাস থেকে নেমে পিছু নিয়েছিল আলামিন, কিন্তু ডাকাতরাই উল্টো তাকে আঘাত করতে লাগলো চোর ছিনতাইকারী বলে। ওরা এমন একটা চক্র যে সেখানে চোর মানে আমাকেই মনে হইতেছিল
যে ওরাই মানে আমাকে ধরে এভাবে মানে আমাকে আটকে এভাবে রেখে ফেলছিল যে মানে আমি চুরি করতেছি। 10-12 জন একটা প্ল্যান মাফিক মানে এরা পরিকল্পনা মাফিক এরা মানে ডাকাতিটা করে। ডাকাতিটা কেমন করে, যেমন ওরা 7 জন একসাথে উঠবে, 2 জন নিচে থাকবে, মানে এমনভাবে থাকবে যে কেউ যেন মানে মানে কেউ যদি বোঝার আগেই ওরা যেন সাইড কেটে পড়তে পারে, যে ওদেরকে বাঁচানো অন্য কাউকে উঠতে দিবে না, যে ওরা ক্লিয়ার রাখে মানে পরিষ্কার রাখে, যেন ওদের যারা ভিতরে এই কাজটা করতেছে তো তাদেরকে বের করে দিতে পারে খুব সহজেই। তো 7 জনের ভিতরে যে 4 জন ভিতরে মানে এরকম কর্মজায়গা চালাইছে, নিচে তো আর 2 জন ছিল। তো ওরা এমনভাবে আমাকে ইয়ে করতেছিল যে আমি চোর, মানে আমি ডাকাত, মানে ওরা তো চুরি করছে, মানে আমি যে চিলাচিলি করতেছে মানুষ মনে করে যেন আমি ডাকাত, ওরাই সিনক্রেট করতেছিল। সিসিটিভির ফুটেজে দেখা গেল রায়দা বাস থেকে নেমেই যুবকরা পাশে এসে দাঁড়ানো আরেকটি বাসে উঠল। সেখানেও ঘটল একই ঘটনা, কিন্তু আশপাশে বহু মানুষ থাকলেও এগিয়ে আসেনি কেউই। এটা আমরা আশা করিনি কখনো ঢাকা শহরে, বা মানে এটা আসলে সব কিছু পুলিশের গাফিলতি। এটা পুলিশ যদি তৎক্ষণাৎ যদি একটা অ্যাকশন নিত তাহলে হয়তো ওদেরকে ধরা সম্ভব ছিল, কারণ ওদের কাছে দেশীয় অস্ত্র মানে সুইচ গিয়ার ছিল, ইলেকট্রিক শর্ট ছিল, আমাদের তো খালি হাতে, আমাদের কাছে তো কিছু নাই। ওইটা যদি পুলিশ যদি অ্যাকশন নিত তাহলে একটা তৎক্ষণাৎ একটা কিছু হইতো। পুলিশের কাজ কি তদন্ত করা, তা তদন্ত যদি আমি করতে পারি তা আমি পুলিশ হইতাম, আমি তো পাবলিক থাকতাম না। আমি স্পট দেখাই দিছি, বাস দেখাই দিছি, সব কিছু বলছি, অভিযোগে সব কিছু ছিল, তারপরে আমি দেখাই দিছি, হেল্প করছি, আমার যতটুকু লাগে আমি হেল্প করবো। এখন পুলিশের কাজ যদি আমি করি, আমি হেল্প করতে পারবো, কিন্তু পুলিশের কাজ তো করতে পারবো না। পুলিশের কাজ পুলিশ করবে, আমার কাজ আমি করবো। তাহলে সে কিভাবে বলে যে আপনি ক্যামেরা দেখাই দেন? আল্লাহ আমার ছেলেরে রক্ষা করছে, যে পরিমাণ দেখছেন তো কোন জায়গায় আমার ছেলেরে চাকু দিয়ে পার মারা হয়েছে। আমি চাই যেন আমার সন্তান যে ব্যথা পাইছে আমার মতো আর কোনো মা যেন এভাবে যেন কষ্ট না পায়। এতটুক জায়গার ভিতরে আজকে দেখেন আমার ছেলেরে এই চাকু এতটুক ঢুকাইছে, ডাক্তার বলল যে ওনারা মাইপে দেখছে যে এতটুক ঢুকছে ভিতরে, 2টা পার দিছে। জিন্সের প্যান্টটা দেখেন কত মোটা। আবদুল্লাপুর থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনা হোক, সারা বাংলাদেশে সিসি ক্যামেরার আওতায় আসুক, কিন্তু এটা হচ্ছে সেন্সিটিভ জায়গা, এখানে সব বিলাসবহুল লোকেরা থাকে, সবাই থাকে, এখানে তো এরকম হওয়ার কথা না। দর্শক, প্রকাশ্যে বাসের ডাকাতির কয়েকটি ঘটনা আপনাদের দেখালাম, কিন্তু বাসাবাড়িতে অথবা বহুতল ভবনে অভিনব কায়দায় খোদ রাজধানীতেই ডাকাতি হচ্ছে, সেটাও জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। প্রকাশ্যে বাস ডাকাতির ঘটনা তো দেখলেন, এবার ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নড়বড়ে তার আরেকটি চিত্র দেখাবো। মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা যেন ছিনতাইকারীদের এক প্রকার অভয়ারণ্য। ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে সব, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে র্যাবের পোশাক পরে ভয়াবহ ডাকাতি হয়েছে ধানমন্ডিতে। অভিনব কায়দায় 20 থেকে 25 জনের একটি দল অভিজাত এলাকার বহুতল ভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। অবিশ্বাস্য ঘটনা ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। মঙ্গলবার 25 মার্চ ভোর 4টা র্যাবের পোশাক পরে ধানমন্ডির একটি বহুতল ভবনে প্রবেশ করে 20 থেকে 25 জনের একটি দল। অভিযানের নামে তছনছ করে পুরো বাড়ি। খোঁজ নিয়ে জানা গেছে ধানমন্ডি 8 নম্বরের ওই বাড়িতে প্রথমে গেট টপকে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতরা। লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র। গেট ভাঙে আমার ঢুকছে ভিতরে, ঢোকার পরে আমার অনেকক্ষণ মারছে। তখন আমার জিজ্ঞাসা করছে যে সিসি ক্যামেরা কোথায়, চাবি কোথায়, টাকা আছে কোথায়, আর বাড়িওয়ালা কোন জায়গায়, এটা বাড়িওয়ালা থাকে কই। 5 মিনিটের মধ্যে ভাঙলো, ভাঙ্গেছিল উপরে সব তছনছ করছে। আমাকে, আমার পাশে যে 2 জন ছিল ওদেরকে 3 জনকে 3 রুমে ঢুকে আটকায় রাখছে। টোটাল 25-26 জন তো থাকবেই, সবার র্যাবের পোশাক। পরে ভবন মালিকের বাসায় হানা দেয় ডাকাত দল, তছনছ করে সবকিছু। সেখান থেকেও টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। 3 তলা পরে 4 তলা পরে আমাদের ঘরে আসছে। আমাদেরটা আপনি দেখতে পাচ্ছেন, এই দরজাটা ভাঙে ঢুকে গেছে। এটা পরে আমাদের পুরা বাসার সব কিছু আপনার চেয়ার থেকে সব সরিয়ে প্রতিটা জায়গা চেক করছে। চেক করে তারা সব র্যাবের পোশাক পরা ছিল, র্যাবে ছিল,
কিছু আপনার অল্প বয়সী ছেলেরাও ছিল। আমরা এখনও বুঝতে পারতেছি না কীভাবে করতেছে, কারণ এটা র্যাবের পোশাকে আসছে, এসে নিচের থেকে দারোয়ানদের অনেক জোর করে বলছে, ওনারা খুলতে চায়নি। পরবর্তীতে প্রত্যেকটা দারোয়ান যে ছিল প্রায় 3 জন, তারপর নিচে রুমে ছিল দোকানি স্টাফরা ছিল, সবাইকে অনেককে পিটাইছে। 999-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে, পালিয়ে যায় বাকিরা। যাদের আটক করা হয়েছে তাদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। তারা বলছেন এই চক্রে সত্যিই র্যাবের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের টিম যাওয়ার পর ওরা হচ্ছে দ্রুত ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এর মধ্যে যে ফোর্স ছিল, অফিসার ছিল, তাদের যে মুখোমুখি অবস্থায় দাঁড়ায় আমাদের পুলিশ সদস্য 2 জনের মতো আহত হয়েছে। আর এরপরে 4 জনকে ধরতে পারে। এটা তো র্যাব পরিচয় দিয়ে, মানে এর ভিতরে থাকতে পারে যায় না, এটা তো আমাদের করতে হবে, ডিটেলস ইনফরমেশন নিতে হবে। ভবন মালিক একজন স্বর্ণ ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা বলছেন তাকে অপহরণের চেষ্টাও করেছিল ডাকাত দল। দর্শক, এবার একটু পার্শ্ববর্তী এলাকা মোহাম্মদপুরের শেখের টেক এলাকায় যেতে চাই। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ওয়াসিম। মাস 2 আগে তার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছিল কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। বাধা দেয় ওয়াসিমকে নির্মমভাবে কোপায় সন্ত্রাসীরা। এই হাতে হলো টোটালি 4 কোপ, এই হাতে হলো 1 কোপ, এই রান্না হলো 1 কোপ। কয়জনে মিলে কোপাইছে? 7 জনে মিলে কোপাইছে, সব হলো 10-এর পোলাপান। এখনো এই যে আমার হাতের কবজি এখনো ওঠে না। এত কিছু হওয়ার পরও থানায় মামলা করেননি ওয়াসিম। দাবি, মামলা করে লাভ হয় না, উল্টো বাড়ে বিপদ। যেন মামলা করি না, ভয় দিয়েছে যেন মাইরা লইব। আবার ফোন দেয়া, দ্বিতীয়বারও ফোন দেয়া বলছে যে মামলা করলে আমারে জবা দিব। এখন তো কোবাইছে, পরবর্তীতে ঘরে এসে জবা দিব। আতঙ্কের ভিতরে আছে, আমি তো এলাকায় নেই, এলাকা ছাড়া। মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের আরিফের গল্পটাও ভিন্ন। 2বার ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়ে থানায় যান, কিন্তু লাভ হয়নি কোনো। অন্যদিকে ঢাকা উদ্যানে ছিনতাইয়ের শিকার হন জাফর নামের এক ব্যক্তি। ভোরবেলা গলায় চাপাতি ধরে মোবাইল, টাকাসহ সবকিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। মামলা করলে জামিলা মনে করেন এলাকার ব্যবসা বাণিজ্য করি, যে মনে করেন হঠাৎ করে যারা এগুলা করে, এগুলা হিসেবে দিকে তুই এমনি এমনি মামলা করছস, পরে ধর। যদি আবার উল্টা হামলা, যাই দেখছি এলাকায় যেই মামলা করে এর উপরে হামলা। আমি তো গেছিলাম থানার মামলা করার জন্য এটা নিয়ে, তো ওনারা বলছে যে এখন যে আসছো এখন তো হবে না, নামাজের সময় নামাজের পর আসো। তা আমরা গেছি, ও কথা প্রথমবারেই কথাবার্তা তার ভালো লাগে না, যে তোমরা কেন এত সকালবেলা দোকান খোলা রাখছো বা কেন দোকানদারি করছো, তোমরা ধৈরা মারতে পারো না ওদেরকে। আমরা কিভাবে মারবো, ওদের হাতে তো সবার হাতে অস্ত্র থাকে। না, কোনো লাভ নেই, পুলিশ আমাদেরকে কোনো ক্যারে করে না, ঠিক আছে না, মামলা করি না। কেন এইখানে মামলা করতে গেলে হ্যাঁ আরও উল্টা তাদের সাথে সমর্থিত হয়ে তখন উল্টা আমরা খুব খাইতো, চিন্তাদের মালও গেল, কোবও খাইতে হইলো, আমরা মেডিকেলে ভর্তি থাকলে আমাদের জীবনটাও আমার গেল। গেল আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, যার উন্নতি হয়নি এখনো। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ নিত্যকার ঘটনা। তবে ডিএমপির মামলার পরিসংখ্যান বলছে অন্য কথা। সরকার পতনের আগের 6 মাসে খুন, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় রাজধানীর 50 থানায় মোট মামলা হয় 10,508টি। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরের 6 মাসে নানা অপরাধে মোট মামলার সংখ্যা 8,743টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের এমন আস্থাহীনতা উদ্বেগের, যার দায় বর্তমান সরকারের। থানায় গেলে আপনার আগে তো পুলিশ খুব উদ্ধত ছিল এবং সেটার জন্য তো পুলিশের উপর আস্থাটা নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে মামলা নিত না। এখন যাচ্ছে, থানায় যাচ্ছে না, কারণ থানায় গেলে কোনো কাজ হচ্ছে না। জনগণও দেখছে যে এটা পুলিশের কাছে গিয়ে সে কোনো ফল পাচ্ছে না। ঝুঁকি তো প্রত্যেকটা জায়গায় ঝুঁকি তৈরি হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মব ভায়োলেন্স মিলে দেশের ভিতরে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য এটা মূল দায়িত্ব সরকার।
দিনে দুপুরে রাজধানীতে কয়েকটি ডাকাতির ঘটনা জানলেন আপনারা, কিন্তু একই রকম ডাকাতির ঘটনা ঘটছে ঢাকার বাইরে মহাসড়কে। সেখানে ডাকাতরা সর্বস্ব লুটে নেওয়ার পাশাপাশি নারীদের শ্লীলতাহানিও করছে। সেটাই জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। ধানমন্ডির ওই ঘটনায় জনতার সহায়তায় কয়েকজন ডাকাত হাতে নাতে ধরা পড়লেও এখনও ধরাছোঁয়ার বাইরে বাকিরা। 1 মাস হয়ে গেল তাদের ব্যাপারে তেমন কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। একই রকম ঘটনায় আতঙ্কে আছেন সারা দেশের মানুষ। রাতের মহাসড়ক যেন আরও বেশি নিরাপত্তাহীন। রাজশাহীগামী বাসে ভয়াবহ ঘটনার পরও থেমে নেই ডাকাতি। কিন্তু কেন তৈরি হলো এমন পরিস্থিতি? 17 ফেব্রুয়ারি 2025 রাত 10টায় ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি গাবতলী থেকে ছেড়ে আসে। পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠে। বাসটি টাঙ্গাইল জেলার মির্জাপুরে আসলে নতুন ওঠা যাত্রীসহ পূর্বে কয়েকজন সহ 8-10 জন বাসটির নিয়ন্ত্রণ নেয়। ডাকাতরা যাত্রীদের কাছে লুটপাট করা সহ 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। তবে নারীদের কেউ ধর্ষণের শিকার হননি বলে নিশ্চিত করে ডাকাতির কবলে পড়া যাত্রীরা। সব লুটপাট শেষে ডাকাতরা মির্জাপুর এলাকায় নেমে যায়। গাড়ি লক করে দিল। লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পর যার কাছে যা ছিল সব মনে করে নিয়ে নিছে। গাড়ির লাইটিং সব বন্ধ করে দিছে, দিয়া সব লুটপাট করে লিয়া মহিলাদের সাথে খারাপ আচরণ করছে, বেয়াদবি করছে। যাত্রীদের নিরাপত্তার জন্য যাতে ছবি তুলে রাখা হয়। ধরতে গেলে আমরা চাকু খাই, মার খাই, আঘাত খাই। অনেক সময় পুলিশ প্রোটেকশন আমরা পাই না, আমাদের জানার কোনো নিরাপত্তা নাই। মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসটি নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় আসলে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে। আটকের আগে নিজেদের নির্দোষ দাবি চালকের। এই ঘটনায় মহাসড়কে চলাচলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিরাপত্তা নিশ্চিতের দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। বড় বড় চাকু 2 সাইড থেকে 2 জন আমার গলায় ধরেছে, আরেক সাইড দিয়ে আরেকজন ধরেছে। ধরে বলেছে আপনি উঠেন, আপনাকে অনেক গাড়ি চালানো হয়েছে ড্রাইভার সাহেব, আর গাড়ি চালাতে আপনাকে হবে না, উঠেন আপনি। তখন আমি চাকু যখন ধরেছে তখন আমি ভয়ে উঠে গেছি। বড়াইগ্রাম থানার ওসি জানান, যাত্রীদের অভিযোগ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায় ডাকাতরা ডাকাতি করে। ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেই থানায় ভুক্তভোগী যাত্রীদের লিখিত দিতে পরামর্শ দেয়া হয়েছিল। তবে এখনো সেই থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। এটা পরে তারপরে টাঙ্গাইলের কোন এক থানায় গিয়েছিল আর কি, গেলে পরে ওখানে ওদেরকে অপেক্ষা করতে বলছে বা করছে, তখন এরা অপেক্ষা না করে চলে আসছে। তারপর সিরাজগঞ্জ পার হয়ে নাটোরে ঢোকার পর 2 জন যাত্রী, যাদের বাড়ি হলো বড়াইগ্রামে, তারা এই যে থানার মধ্যে গাড়িটাকে আটকে বলতেছে যে এই হেল্পার ড্রাইভার এরা জড়িত আছে, না জড়িত থাকলে এই ঘটনা ঘটবে না। ডাকাতদের আইনের আওতায় আনা সহ মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। টাঙ্গাইলে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, মির্জাপুর থানায় এক ভুক্তভোগীর মামলার পর থেকেই চলছিল অভিযান। তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় ডাকাত দলের সদস্য শহীদুল ইসলাম, সবুজ এবং শরীফকে। এ সময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে, তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সেদিন বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাত্রীদের টাকা পয়সা, স্বর্ণালঙ্কার লুটপাটের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় জড়িত বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময়ে
এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরূপটি আমরা জানতে পেরেছি। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম নারী বিদ্বেষ, নারী নিপীড়ন, ধর্ষণ কিংবা নির্যাতন। কালের পরিক্রমায় এই শব্দগুলোর সাথে যেন অভ্যস্ততা তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের। প্রতিনিয়ত ঘটে চলা নির্মম এই ঘটনাগুলো হঠাৎ করেই বেড়ে চলেছে। মাগুরার শিশু আসিয়ার ঘটনা যেন তারই জীবন্ত প্রতিচ্ছবি। অন্যদিকে এটাও সত্য, দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক শিশু ধর্ষকও বেরিয়ে গেছে জামিনে। জীবন গড়ে দেওয়ার কথা যে শিক্ষকের, সেই যদি হয় জীবন ধ্বংসের কারণ, তাহলে রক্ষকই হয়ে উঠেছেন ভক্ষক। তেমনি এক ঘটনা ঘটে ঠাকুরগাঁয়ে। এই ঘটনায় মুষড়ে পড়ে পুরো পরিবার, বিক্ষোভ হয় জেলা জুড়ে। আর সমাজে সুধীজন ও বিশেষজ্ঞরা মনে করছেন ধর্ষণ মামলায় বিচার কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগায় অনেক ক্ষেত্রে আসামিরা পার পেয়ে যায় মামলা থেকে। এছাড়া মামলার পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় পড়তে হয় ভুক্তভোগীদের। আর তাই একজন শিক্ষাবিদ বলেছিলেন, ক্ষয়ে যাওয়া সমাজের প্রতিচ্ছবি হচ্ছে শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণের মতো অপরাধ। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।